ভালো চোখে দেখছি না এই কারণে, ধরেন আমি সবসময় বলি যে সাকিব নাম্বার ওয়ান, এতে কোনো তর্ক নাই, বিতর্ক নাই, এবং ইন্ডাস্ট্রিকে এত বছর ধরে সে লিড করে আসতেছে, এইটাও একটা বিশাল বড় ব্যাপার। কিন্তু দেখবেন প্রদীপের নিচেই কিন্তু অন্ধকার থাকে, এটাই কিন্তু বাস্তবতা। তো কিছু অন্ধকার থাকবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই যে দরদ ছবির ব্যাপারটার সঙ্গে আমি মনে করি সাকিব খান কোনোভাবেই জড়িত না। এটা প্রযোজক এবং পরিচালকদের দ্বন্দ্ব। একজন পরিচালক, মনে করেন অনন্যা মামুন যখন এই ছবিটি বানাইতে গেলেন, অনন্যা মামুন এত দূরদর্শী চিন্তা করেন। অনন্যা মামুন বাংলাদেশে অ্যাপস তৈরি করছে সিনেমা দেখানোর জন্য। অনন্যা মামুন এখন ইন্ডিয়ান ছবিগুলো আইনা বাংলাদেশের দর্শকদেরকে নতুন মাত্রা দিতে চাচ্ছেন, হল বাঁচাইতে চাচ্ছেন, আর আমাদের ফিল্মের 12টা বাজায় দিতেছেন। কিন্তু অনেকে আবার তাকে বাহাবা দিচ্ছেন, গুরু গুরু আপনার মারাত্মক ইন্ডিয়ান ছবিগুলো আনতেছেন। পরশ্রী কাতরতা, 100% পরশ্রী কাতর। আপনি দেখবেন নিজের বউ লগে আছে, আমাকে লগে, ঠিক পাশে যখন আরেকজনের বউ দেখি এরম করে তাকাই, আবার এরম করে তাকাই না বললে অনেক এরকম চুলটা উঠে। আমার তো চুল নাই ভাই, আমার তো চুল কম, আমি পারতাছি না আর কি, কিন্তু এরকম করে চুলটা উঠে এরকম করে আড়াল করে পরের স্ত্রী দেখে। এই যে পরশ্রী কাতরতা, এই পরশ্রী কাতরতাও কিন্তু আসক্ত করে ফেলতেছে আমাদেরকে। কারণ ইন্ডিয়ান ছবি যখন আমরা বড় পর্দায় দেখব, আমাদের দেশের কম বাজেটের ছবিগুলো, কারণ ইন্ডিয়ান ছবির তুলনায় আমাদের কম বাজেটের ছবি, কম বাজেটের ছবিগুলো থেকে আমাদের দর্শক মুখ ফিরিয়ে নিবে। এমনিই তো আমরা তলানিতে চলে গেছি। আপনি উন্নয়নের নামে আমাদেরকে তলানি দিলে, আজকে দেখেন আমি এফডিসি দাঁড়ায় আছি, শূন্য, কান্না করতেছে আমার মনে হয় এফডিসি। কিন্তু অনন্য মামুনের মতো যারা আছেন তাদের পকেট ভারী হচ্ছে। অনন্য মামুন হয়তো আমাকে বলতে পারে যে শাওন ভাইকে আমি নেই না দেখা, শাওন ভাই হচ্ছে গিয়ে আমার নামে এত সমালোচনা। না অনন্য মামুন, আমি তোমার নামে সমালোচনা করছি না। যদি এখানে অনন্য মামুনের জায়গায় অন্য কোনো পরিচালক এই একই কাজ করতো, যে ইন্ডিয়ান ছবি আইনা আমার চলচ্চিত্রকে ধ্বংস করতো, আমি সেই পরিচালকের বিরুদ্ধে একই কথা বলতাম। আপনি তো আগে যদি আন্দোলন করতে হয়, আপনি আমার দেশের হলগুলো নিয়ে আন্দোলন করেন না, আমার দেশের 100টা হল চালু করেন না, আমার দেশের ছবিগুলো চলুক, তারপরে আপনারা ইন্ডিয়ান ছবি আনেন। দেখেন কেমন আমরা সানডে মানডে ক্লোজ করে দিই দীপজল ভাইয়ের গানের মতো। কারণ আমার দর্শক, আমার মাটি, অবশ্যই আমার সিনেমা দেখবে। এখন কি হয়, আপনারা আগেই সিনেপ্লেক্স গুলো দখল করেন, দখল করে আমার দেশের ছবিগুলো পাঠানো হচ্ছে গিয়ে ওই যে যেখানে 20টা সিট নষ্ট আর 30টা সিট ভালো, ওইখানে প্রতিযোগিতা করতে। তো সিনেপ্লেক্সে তো যে হাওয়া খাবে, বাদাম খাবে, ওই হাওয়া বাদাম খায় তো হিন্দি সংলাপ শুনতে ভালোই লাগবে, তেরে মেরে কাহিনীর গান শুনতে তো ভালোই লাগবে, খারাপ তো লাগবে না। আর আপনারা তখন এসি রুমের ভিতরে বসে ইন্টারভিউ দিয়ে বলবেন, দেখেছেন বিদেশের ছবি কত ভালো চলেছে, বাংলাদেশের ছবি তো ভালো চলে না। বাদ দেন এগুলা। আপনি কিভাবে একজন পরিচালক হয়ে দরদ ছবির নাম এন্ট্রি করা আমার পরিচালক সমিতিতে আপনি নিলেন? আপনি ছবিটি করার আগে কেন একবার অনুসন্ধান করলেন না? এটা আমার কাছে জঘন্য লাগছে, এবং আমি মনে করি এটা একটা নেক্কারজনক ঘটনা। দরদ সিনেমাটা আজ থেকে 6 বছর আগে আমি যতটুকু হচ্ছে গিয়ে রানার সাথে কথা বলেছি, পরিচালক রানার সাথে আমি কথা বলেছি। কারণ আপনারা জানেন যে আমি কোনো কথা বলার আগে তথ্য উপাত্ত, এবং আমার একটা গবেষণা টিম আছে, তারা কাজ করে তথ্য সংগ্রহ করার জন্য, যে যতটুকু পারা যায়। তারপরে আমি বলি যে যদি আমার কোথাও ভুল থাকে, কেউ আমার চেয়ে বেশি জানেন, আমাকে ইনবক্স করবেন, আমি আমার অন্য কোনো আলোচনায় ক্ষমা চেয়ে এটা শুধরে নিব। তো সেই সেই সূত্র অনুযায়ী আমি যখন রানার সঙ্গে কথা বলেছি, সে আমার খুব কাছের মানুষ অত্যন্ত। রানা আমাকে বললো যে 5-6 বছর আগে ছবিটি তারা শুরু করেছিল, যে প্রযোজক তিনি প্রথমে লগ্নি করে 2-3 দিন শুটিং করেন, এবং নামও এন্ট্রি করা আছে এফডিসিতে। তার কিছুদিন পরে উনি একজন মহিলা প্রডিউসার নিয়ে আসেন, এবং প্রডিউসার নিয়ে আসার পরে 2-1 দিন কাজ করেন, আবার বন্ধ রাখেন, এবং এরপরে উনি হচ্ছে গিয়ে ছবিটি আর কাজ করেন না। এবং ওই মহিলা এবং ওই প্রডিউসার যিনি, ওনাদের একটা ঝামেলার কারণে ছবিটা বন্ধ হয়ে যায়। তো বেসিক্যালি কি হয়, নিয়মটা হচ্ছে কি, রানা আমাকে, আমি প্রশ্ন করার পরে সে যা উত্তর দিল, কারণ আমি তো তাকে প্রশ্ন করবো, আপনারা জানেন, তো সে যেটা সারমর্ম উত্তর দিল, যে একজন প্রযোজকের দায়িত্ব হচ্ছে ছবির প্রিন্ট বা শুটিং করে কোন হাউসে রাখবে, কিভাবে নিয়ে আসবে, পরিচালক দেখিয়ে দেয়। এই যে দরদ সিনেমাটা, দরদ সিনেমা কি অনন্য মামুনি করেছিল তার সাথে আগে? না 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 না, অপূর্ব রানার রানা। আচ্ছা, এই একই নামে তো অনেক সিনেমা হতেই পারে না, মানে বিষয়টি হচ্ছে আমাদের পরিচালক সমিতির নিয়ম অনুযায়ী কোন ছবি যদি পরিচালক সমিতিতে একটা টাকা দিয়ে এন্ট্রি করতে হয়, যদি টাকা দিয়ে সেই নামটা এন্ট্রি করে, সেই নামটা দিয়ে আপনি ছবি শুরু করেন, তাহলে ছবিটা ধরেন হচ্ছে 2 বছরের মধ্যে আপনাকে শেষ করতে হবে। যদি 2 বছরের মধ্যে শেষ না হয়, আপনার নামটা আবার পুনরায় এন্ট্রি করতে হবে। মানে ছবিটা যদি 2 বছরের মধ্যে শেষ না হয়, পুনরায় এন্ট্রি না করলে ওই নামে অন্য কেউ ছবি শুরু করতে পারবে। সেক্ষেত্রে কি তাকে 2 বছর পার হওয়ার পরে কি অনন্য মামুন শুরু করে নাই? না, অবশ্যই 2 বছর পার হওয়ার পরে অনন্য মামুন শুরু করেছে, কিন্তু না, কিন্তু হচ্ছে গিয়ে যদি ধরেন, এখন আমি অপূর্ব রানার সাথে আলাপ করে জেনেছি যে 2 বছর পর এন্ট্রি করতে হয়। এখন যদি ধরেন হচ্ছে গিয়ে পরপর আরো 2 বার
এন্ট্রি করে থাকে প্রযোজক, তাহলে তো প্রযোজক রাইট। তো এই জায়গাটায় তো আচ্ছা, সেই ক্ষেত্রে তো আর আপনার অনন্য মামুন দায়ী হতে পারে না। অনন্য মামুন সিনেমা করতে বিভিন্ন তথ্যপত্র নিয়ে হয়তো করতে পারে, কিন্তু অনন্য মামুন তো সেক্ষেত্রে নাও তো জানতে না, পারে। কেন আমি একজন পরিচালকের আরেকজন পরিচালকের একই নামে ছবি করতে যাবো? নামের কি অভাব? এই বিষয়টা মানে তো দায়টা বলতে আমি বুঝাতে চাচ্ছি যে ধরেন আপনি এত নতুনত্ব চিন্তা করেন, মানে আমি যে পয়েন্ট অফ ভিউ থেকে কথাটা বলতে চাচ্ছি যে আপনি এত নতুনত্ব নিয়ে চিন্তা করেন, এত অগ্রিম ভাবেন, এত ভালোবাসেন ফিল্মকে, হ্যাঁ, তো কেন আপনি আরেকজন পরিচালকের শুরু করার নাম নিয়ে আপনাকে শুরু করতে হবে? কারণ আপনিও তো আমাদের ইন্ডাস্ট্রির লোক, আপনি কি জানেন না যে দরদ নামের ওই ছবিটি শুরু হয়েছে? দেখেন, এটা আসলে হচ্ছে কি সবই ওই যে এই জায়গাতে কিছুটা ধরনের লেগে আলোচনায় আসার মূল বিষয়। কারণ সাকিবিয়ান বা সাকিবের কিন্তু একটা বিশাল ফ্যান ফলোয়ার আছে। তো সাকিবকে নিয়ে যখন ধরেন আপনি কোনো কথা বলবেন, তখন কিন্তু অটোমেটিকলি সাকিবিয়ানদের নজরে আপনি পড়বেন। তো এটা সাকিবিয়ানদের নজরে পড়ার একটা কৌশল কিনা আমি জানি না। আর যেহেতু 2 বছর পর পর রিনিউ করার ব্যাপারটা আছে, সেই ব্যাপারটা যদি এখানে না ঘটে থাকে তাহলে তো ধরেন আর কোনো প্রবলেমই নেই। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আমি যতটুকু জেনেছি অনন্য মামুন হচ্ছে গিয়ে আমাদের পরিচালক সমিতির মেম্বার না। তো পরিচালক সমিতির যখন আপনি মেম্বার না হবেন, তখন তো পরিচালক সমিতি কোনো আইনে আপনাকে আটকাতে পারবে না। আইনি ভাবে আমার মনে হয় না যে অনন্য মামুন কোনো হচ্ছে গিয়ে বাধার সম্মুখীন হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে অনন্য মামুন নিজেকে এত ডাইনামিক মনে করে, সেই ডাইনামিক লোকটা এরকম একটা বিতর্কিত কাজে কেন যাবে? আমি কি এই বিষয়টা বুঝতে পারছি যে বিতর্কিত কাজটা তো আমার করার দরকার নাই, আমি তো ডাইনামিক লোক। আমি দরদের জায়গায় হচ্ছে দিতাম যদি আমার জানের দরদ, দরদ আমার, হ্যাঁ, খেপা দরদ। তো মানে এই না, আমি মনে করি যে মানে কিছু কিছু বিষয় আমাদের আসলে খুব গুরুত্ব সহকারে চলা উচিত। যেহেতু আপনি সাকিব খানকে নিয়ে ছবি বানাচ্ছেন, আজকে এই যে একটা ধরেন তুচ্ছ বিষয় নিয়ে আলোচনা উঠছে, বা যে প্রযোজক আজকে 6 বছর পরে ওনার প্রেম জাগ্রত হয়েছে তার দরদের প্রতি, তো শুধুমাত্র সাকিব খানের কারণে। সাকিব খান যদি মনে করেন এই ছবিতে না থাকতো বা দরদ এরকম হিট করবে উনি জানতো, আমার তো মনে হয় না যে ওনার মধ্যে এরকম প্রেম জাগ্রত হতো। আমি আমার দর্শকদেরকে একটি কথাই বলতে চাই যে আপনারা সবসময় সত্যের পথে থাকেন, আপনারা আপনাদের হৃদয়ের কথা শোনেন, এবং আপনার অন্তরাত্মা কি বলে। আপনার অন্তরাত্মা যদি বলে যে আপনি সত্য আর ন্যায়ের পক্ষে থাকবেন, সত্য আর ন্যায়ের পথে থাকবেন। এবং সত্য আর ন্যায়ের পথে থাকতে গিয়ে অনেক সময় ধরেন হচ্ছে অনেক ভুল হবে, অনেক কষ্ট হবে, বাধা আসবে, কিন্তু সত্য আর ন্যায়ের পথে যদি থাকেন ইনশাল্লাহ একদিন না একদিন বিজয় আপনার আসবেই।